ইন্দ্রকুমারের মুখোশ সবার সামনেই খুলে দিল পর্ণা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় পর্ণা তো খুব বড় একটা প্ল্যান করেছে, আর এই প্ল্যানে জিনিয়া তাকে সাহায্য করার জন্য কথা দিয়েছে। এর মধ্যেই রোহিণীকে ফোন করে দিয়েছে সৃজন, আর কথা বলতে থাকে আর বলে, রোহিণী, কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। এদিক থেকে ওদিক হলে কিন্তু ধরা পড়ে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে, সেক্ষেত্রে কিন্তু তোমার রিস্ক হতে পারে। তখন রোহিণী বলে, আমি সবটা সামলে নেব, তুমি চিন্তা করো না। এর মধ্যে সৃজন বলে, পর্ণা, সব কিছু হয়ে গেছে, আর রোহিণী এই কাজটা করবার জন্য রাজিও হয়ে গেছে। পর্ণা তখন বলে, থ্যাংক ইউ, আমি যে অনেক বড় একটা ঝুঁকি নিয়েছি, এই ঝুঁকিটা তো আমাকে নিতেই হতো সৃজন। ওই ইন্দ্রকুমার প্রত্যেকটা মেয়েকে যেভাবে ইউজ করেছে, যেভাবে অসম্মান করেছে, অপমান করেছে, তার বদলা তো আমাকে নিতেই হতো। সৃজন তখন বলে, ঠিক বলেছেন, কিন্তু আমিও পারতাম আপনাকে সাহায্য করতে। তখনই পর্ণা বলে, আমি জানি সৃজন, আপনিও আমাকে সাহায্য করতে পারতেন, কিন্তু এটা হচ্ছে একান্তই মেয়েদের ব্যাপার, কারণ মেয়েরা এই ইন্দ্রকুমারের অত্যাচারে অত্যাচারিত। তাই আমি মেয়ে হয়ে যদি বদলাটা নিতে পারি, তাহলেই আসল খেলাটা জমে যাবে। জানেন তো, আমি জানি বর্ষার সাথেও খারাপ আচরণ করেছে, ও আমাকেও দমিয়ে রাখতে চেয়েছে, আমাকেও অপমান করেছে। এটা শুধু বর্ষার বা আমার অপমানের জন্য না, এটা সেই সব মেয়েদের হয়ে লড়াইয়ে নেমেছি যাদের সাথে ও এত খারাপ ব্যবহার করেছে। তবে এই লড়াইটা তো আমি চালিয়ে যাবই, আমাকে কেউ আটকাতে পারবে না। ইন্দ্রকুমারের পর্দা এমনভাবে ফাঁস করব যে ও হাড়ে হাড়ে বুঝবে কেমন লাগে। এদিকে জিনিয়াকে তো সবটা বলে দিয়েছে যে একজন সুন্দরী মেয়েকে নিয়ে এসে যেন সে গান করানোর জন্য রিকোয়েস্ট করে। আর তার মধ্যেই পর্ণা সৃজনের সাথে কথা বলতে থাকে। সৃজন তখন বলে, ওই ইন্দ্রকুমার ভাবতেও পারছে না ওর জন্য ঠিক আমরা কিভাবে গুটি সাজিয়েছি। এবারে ও হাড়ে হাড়ে বুঝবে কেমন লাগে। মেয়েদেরকে পুরোপুরি ভোগ্য বস্তু করে তুলেছে। পর্ণা বলে, জানেন সৃজন, আমরা মেয়েরা হলাম যেন দ্বিতীয় শ্রেণীর মানুষ, কারণ যেভাবে ছেলেরা আমাদেরকে দেখে অসম্মান করে, না, আমি সব ছেলের কথা বলবো না, সেই সমস্ত ছেলের কথা যারা মেয়েদেরকে দেখলে অপমান করে। যখন আমরা সব কিছু ছেড়ে অফিসের দিকে রওনা দিই, আর ঠিক তখনই ওই বাসের ভিড়ের মধ্যে কোনো একটা নোংরা হাত যখন স্পর্শ করে, তখন আমাদের অনেক কষ্ট হয়। তারপর যখন অফিসের বস আমাদের অনুমতি ছাড়াই আমাদেরকে টাচ করে, সেটাও এক রকমের অপমান, অন্যায় করা। তারপর যখন সারাদিনে ক্লান্ত হয়ে বাড়ির দিকে রওনা দিই, পাড়ার মোড়ে দাঁড়ানো ছেলেরা আমাদেরকে দেখলে টোন টিটকিরি কাটে। কেন সব সময় কেন মেয়েদেরকেই এত অত্যাচার করা হবে? কিন্তু পুরুষ ভুলেই যায় এই নারীর গর্ভেই সে বড় হয়েছে একটু একটু করে, তারপরেই সে নারীর জন্য এই পৃথিবীর আলো দেখেছে, আর পৃথিবীর আলো দেখার পরে বড় হয়ে সেই নারীকেই অসম্মান করে। এই রকম পুরুষ জাতির সত্যি লজ্জা হওয়া দরকার। তখন সৃজন বলে, সত্যি পর্ণা, এই রকম পুরুষেরদের মধ্যে থেকে না আমাদের ভালো মানুষ যারা রয়েছে আমাদের মতো, তাদেরও বদনাম হয়ে যায়, কারণ আমরা তো এই সমস্ত অন্যায়কে প্রশ্রয় দিই না, কিন্তু ওই নোংরা ছেলেগুলোর জন্য বাকি পুরুষদেরও সাফার করতে হয়। তখন পর্ণা বলে, চিন্তা করবেন না, ইন্দ্রকুমারের মতন পুরুষকে কিভাবে জব্দ করতে হয় সেটাও আমার জানা আছে। ওর পর্দা ফাঁস হলো বলে শুধু দেখতে থাকুন কি হতে চলেছে। তার মধ্যেই পর্ণার মাথাটা যন্ত্রণা করতেও থাকে বলে সৃজন মাথাটা টিপে দেবে বলে, আর বলে, আপনি বাইরেটা সামলান, আমি ঘরটা সামলাচ্ছি। ইন্দ্রকুমারের পর্দা ফাঁস হওয়াটা দরকার। পরের দিন সকাল হতেই পর্ণা সমস্ত ব্যবস্থা করে রেখে দিয়েছে, আর এর মধ্যেই পার্টি শুরু হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই ঈশা চলে এসেছে আরও দুজন। ঈশা বলতে থাকে, ইন্দ্রকুমার, পর্ণার ব্যাপারটা যে এইভাবে মিটে যাবে এটা আমি ভাবতেই পারিনি। ইন্দ্রকুমার বলে, হ্যাঁ, এটুকু তো আমাকে করতেই হতো। কার বিরুদ্ধেও মুখ খুলেছিল? ইন্দ্রকুমারের বিরুদ্ধে। ইন্দ্রকুমারকে জব্দ করা অতটাও সহজ কাজ নয়। ইন্দ্রকুমার চাইলে অনেক কিছুই করতে পারে। পর্ণা সেটা খুব ভালো মতনই বুঝে গেছিল। তখনই ঈশা বলে, সেটা তো একদমই ঠিক, তবে এটা খুব ভালো হয়েছে যে পর্ণা একেবারে রাস্তা থেকেই সরে গেছে, আর কোনোদিনও এই রাস্তায় ফিরবে না। এর মধ্যেই রোহিণী চলে এসেছে। রোহিণী গান করতে শুরু করলে একে একে ঈশা, বাকি দুজন সবাই চলে যায়। একা একা গান শুনতে থাকে ইন্দ্রকুমার। আর ঠিক সেই মুহূর্তেই রোহিণী একটু হাসতে থাকে, আর জিনিয়া তাড়াতাড়ি করে গিয়ে আটকে দেয় ক্যামেরাটা, যাতে ইন্দ্রকুমারের কুকীর্তি সবটা ধরা পড়ে যায়। বাড়িতে বসে পর্ণা সবটা দেখতে থাকে। এর মধ্যে জিনিয়া লুকিয়ে লুকিয়ে সবটা দেখছে। তখনই ইন্দ্রকুমার আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে রোহিণীর দিকে, আর বলে, তুমি দারুণ সুন্দর গান গেয়েছো, তোমার গান শুনে একেবারে আমার মন ভরে গেছে। পর্ণা বলে, এইবারেই তো আসল মজা জমবে। রোহিণী তখন বলে, ধন্যবাদ স্যার। ইন্দ্রকুমার বলে, পরবর্তী সিনেমায় আমি তোমাকে দিয়ে একটা গান গাওয়াতে চাই।
রোহিণী তখন বলে, বাহ, এটা তো অনেক বড় সুযোগ আমার জন্য, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তখনই মনে মনে একটা কথাই ভাবতে থাকি ইন্দ্রকুমার, যেভাবেই হোক না কেন এই মেয়েটাকে ধরতে হবে। রোহিণী তখন সরে যেতে চায়। ইন্দ্রকুমার বলে, কি ব্যাপার, সরে যেতে চাইছো কেন? রোহিণী বলে, সরি স্যার, আপনার ইন্টেনশনটা আমার ঠিক পছন্দ হচ্ছে না। তখন ইন্দ্রকুমার বলে, যেই তোমার কাছে আসলাম অমনি তোমার ইন্টেনশন পছন্দ হচ্ছে না? কিন্তু তুমি যখন গান গাইছিলে তখন তো আমার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছিলে। তখন রোহিণী বলে, তাতে কি হয়েছে? আমি যদি গান গাইতে গাইতে আপনার দিকে তাকিয়ে হাসি, তার মানে আপনি এরকম করবেন? এটা হতে পারে না, ক্যামেরায় সব কিছু উঠে যাচ্ছে। বর্ষা তখন বলে, ঠিক এই জিনিসটাই ও করেছিল আমার সাথে। ছি, নোংরা একটা লোক। পর্ণা বলে, বর্ষা, এই নোংরা লোকটার পর্দায় ফাঁস হতে চলেছে, দেখোই না ও নিজের কথার জালে নিজেই ফেসে যাবে। তখন ইন্দ্রকুমার বলে, তোমার মতন কত মেয়ে এরকম করলো, আলোকপর্ণা, বর্ষা, মধুরিমা, তাদের সবার অবস্থায় কেমন হয়েছে জানো তো? তাই আমার বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করবার ক্ষমতা কিন্তু কারোর হয় না, তোমারও হবে না। তোমাকে সেই কথাটা ক্লিয়ারলি জানিয়ে দিলাম। এর মধ্যেই মনে মনে একটা কথা ভাবতে থাকে আলোকপর্ণা, এইবারে ইন্দ্রকুমারকে বাঁচাবে কে? কারণ সবটাই তো রেকর্ড হয়ে যাচ্ছে। রোহিণী চলে যেতে চাইলে ইন্দ্রকুমার রোহিণীর হাতটা টেনে ধরে, আর তখন রোহিণী হাতটা ছাড়িয়ে নিয়ে সেখান থেকে বেরিয়ে চলে যায়। জিনিয়া আর রোহিণী চলে এসেছে পর্ণার কাছে, আর তখনই পর্ণা বলে, জিনিয়া, অসংখ্য ধন্যবাদ, তুমি যদি আমাদের পাশে না থাকতে তাহলে আমি কিছুই করে উঠতে পারতাম না। তখন জিনিয়া বলে, পর্ণাদি, আমিও চেয়েছি ওই শয়তানটা এবারে জব্দ হোক। ও মেয়েদের সাথে যে অসভ্যতামিগুলো করেছিল সেই বিরুদ্ধে আমিও প্রতিবাদ করতে চাই। রোহিণী বলে, আর আমি পেরেছি তো, তোমরা কি বলো? পর্ণা তখন বলে, খুব সুন্দর করেছো, এবার বাকিটা আমি দেখে নেব। এমন ট্রিটমেন্ট করব সারা জীবন বসে ভাববে ও কার সাথে লড়তে চেয়েছে। প্রমাণ এখন আমাদের কাছেই আছে। এর মধ্যেই ঈশা মনে মনে একটা কথাই ভাবতে থাকে, আলোকপর্ণা এই পৃথিবী থেকে চলে গেছে, এটাই সব থেকে ভালো একটা কারণ হয়েছে। আর এবারে আমরা যা খুশি তাই করি না কেন, প্রতিবাদ করবার মতন কেউ নেই। তখনই ইন্দ্রকুমার বলে, আমার একটু রোহিণীকে নিয়েই ভয় লাগছিল। ঈশা এসে বলে, আরে বাবা, ভয় পাওয়ার কিছুই হয়নি। এত বড় বড় মেয়েকে আপনি জব্দ করে দিলেন, আলোকপর্ণার মতন মেয়েকে জব্দ করে দিলেন, আর তো দুদিন এসেই রোহিণী। মেয়েটা ভালো, ও কিছুই করবার মতন সাহস দেখাবে না। ও খুব ভালো মতনই জানে সাহস দেখালে মধুরিমা সরকারের মতনই অবস্থা হবে। ইন্দ্রকুমার বলে, একদম ঠিক কথা বলেছেন। যাই হোক, সব থেকে ভালো হয়েছে আমাদের পথের কাটা আলোকপর্ণা দূর হয়ে গেছে। এর মধ্যেই ফোন করেছে সেই অভিমন্যু আর নীরাজবাবু। ফোন করে বলে, আমরা ভুল করেছিলাম, তাই জন্য আমরা ক্ষমা চাইব। একটা মিউজিক বার করব, সেটার জন্য আপনার একটা ভিডিও করব, সেই জন্যই আপনাকে ডাকছিলাম। আর আমরা পাবলিকের সবার সামনেই ক্ষমাটা চাইব। আর এটা শোনার পর তো খুব খুশি হয় এই ইন্দ্রকুমার, কিন্তু পর্ণা তখন ভাবে এরপরে মানুষকে গালিগালাজ দেবে, আর সেই ব্যবস্থাই আমি করেছি। সেই সমস্ত ভিডিও আমার কাছে রয়েছে, এখন শুধু সময়ের অপেক্ষা। ইন্দ্রকুমার, তুমি নিজেও জানো না যে তুমি কিসের সাথে জড়িয়ে পড়েছো।